দুই হলো এটা দামে সাশ্রয়, সস্তা। আমার দেশের সাধারণ মানুষ, তাদের জন্য এটা একটা আশীর্বাদের মতন, যে অনেক টাকা দিয়ে ওষুধ কেনা, মাসের পর মাস দিয়ে ওষুধ খাওয়া, এই ঝামেলা থেকে হোমিওপ্যাথি তাদেরকে মুক্ত করে। তিন হলো এই যে আমাদের প্রেসক্রিপশন আপনারা দেখবেন ডাক্তাররা ওষুধের নিচে লিখে দেয় চলবে। চলবে মানে কয়দিন চলবে, না কয় মাস চলবে, না কয় বছর চলবে, আমরা বুঝতে পারি না। ওইটা বোঝার জন্য আবার আমাদের সেই ডাক্তারের কাছে যেতে হয়, 1000 টাকা 500 টাকা ফি দিয়ে আবার আমাদের বুঝতে হয় যে ডাক্তার সাহেব এই ওষুধটা আমি আসলে কয় মাস চালাবো। তো হোমিওপ্যাথিতে সেরকম নাই, তারা একেবারে প্রথমে যে বলে দেয়, কারণ আমি হোমিওপ্যাথি চিকিৎসা আমি নিজে নিয়েছি। আমি সেই গল্প বলবো। তো তারা ওই 10টা বা 15টা বা 20টা যেই দিয়ে দেয় পুরিয়া, ওইটা শেষ হওয়া মানে আপনার অসুখ ভালো হয়ে গেলে ভালো, না হইলে আবার আপনি ডাক্তারের কাছে যে নতুন একটা পুরিয়া আপনি নেবেন। এটা চলবে বলে কোনো কথা নাই। আর আমি যে চিকিৎসা নিয়েছিলাম হোমিওপ্যাথি, আমাদের ধানমন্ডি, আমি আমার বাসার পাশে 2 নম্বর রোডে খুব বড় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। আমার একবার খুব কাশি হয়, এমন কাশি যেটা মানে বলার মতন না, এত কাশি, আমি কোন রকম অ্যান্টিবায়োটিকে সেটা ঠিক হচ্ছিল না। তো যখন ঠিক হচ্ছে না, মাসের পর মাস আমি কষ্ট পাচ্ছি, আমি কথা বলতে পারতাম না। কথা তো আমার পেশার কারণেই বলতে হয়, আমি তো আইনজীবী। আমি যদি রাজনীতির বক্তৃতা নাও করি, আমাকে কোর্টে দাঁড়ায় তো কথা বলতে হবে, সেটা আমি বলতে পারছিলাম না, আমার এত কথা বলতে গেলে কাশি। তো আমি গেলাম 2 নম্বর রোডে, আমি গিয়ে বললাম, উনি বয়স্ক ডাক্তার ছিলেন, আমি বললাম চাচা আমি তো কথা বলতে পারছি না, আমি কথা বলতে গেলে কাশি। তো উনি আমাকে 14 দিনের একটা দিলেন ডোজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে আমার আর কোনোদিন ওই কাশি আজ পর্যন্ত আমার হয় না। তবে সবসময় যে কাজ দিবে তেমনও না, অ্যালোপ্যাথিও কিন্তু সবসময় কাজ দেয় না। সুতরাং ভালো মন্দ সব রকমই আছে। এবং সর্বোপরি চিকিৎসকরা একটা কথা বলেন, ওষুধ আমরা দিচ্ছি, শেফা দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং ওই তাওয়াক্কুলটা রাখবেন, আল্লাহর উপর ভরসা করে বলবেন যে আপনার নামে ওষুধটা খাচ্ছি, ওসিলা ওষুধ, ডাক্তার ওসিলা, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা ব্যর্থ হবেন না। তো আমি আমার বক্তব্য আর লম্বা করবো না, এমনি বাইরে প্রচন্ড গরম, কয়েকদিন তো খুব বৃষ্টি গেল, এখন আবার শুরু হয়েছে গরম, এমন গরম যে বসন যায় না। মা আমি বুঝি, আপনাদের দেখে আমি আপনাদের কষ্ট বুঝি। তো আমি আর আমার বক্তব্য লম্বা করবো না, আমি আজকে এখান থেকে একটু ওষুধ নিয়ে যাব, দেখি আমার কেমন কাজ হয়, তারপরে আমি বুঝবো যদি আমার কাজ হয় তাইলে আমি বুঝবো ঠিক আছে আমার এলাকার মা বোনদের ওষুধ দেবে। আর যদি আমার কাজ না হয় তাহলে কিন্তু আমি বলে দিব আমার কাজ হয় নাই, আপনারাও খাইয়েন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমি আপনাদেরই এলাকার মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাস্তি, এখানে আমি থাকি। তো দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি, যে অসুখ নিয়ে এসছে আল্লাহ যেন আপনাদের শিফা দেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যে সমস্যা নিয়ে আসছি ডাক্তার সাহেবের কাছে যাবো, সেই অসুখ যেন আমার ঠিক হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনারা যারা ঢাকায় থাকেন তারা তো মোটামুটি জানেন যে গুলশান এলাকাটা একটা ডিপ্লোম্যাটিক এরিয়া, কারণ হচ্ছে এখানে বিভিন্ন দেশের এম্বাসি অফিসগুলো আছে, তারপরে আপনার বিভিন্ন দেশের কমিউনিটি ক্লাবগুলোও গুলশান এলাকাতে, ভালো ভালো স্কুলগুলো গুলশান এলাকাতে, এবং বাংলাদেশে যারা বিজনেস করে বিদেশিরা তাদের কান্ট্রি অফিসগুলোও বেশিরভাগ গুলশান এলাকাতে, যেটাকে তারা সিকিউর এলাকা হিসেবে মানে মনে করে। এখন চিন্তা করেন বাংলাদেশের এই ডিজিটাল সরকারের আমলে ওইখানে মদের কারখানা, ইয়াবার ব্যবসা, তারপরে মাদকের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, ওইটা একটা এখন গুলশান এলাকাটা মাদকের চোরাকারবারির একটা বন্দর হিসেবে মানে ইউজ করতেছে। বিভিন্ন গ্রামগঞ্জে থেকে মহিলারা ঢাকায় আইসা মেকআপ টেকআপ মাইরা মডেল হইছে, ওইসব মডেলদের দিয়ে এইসব ব্যবসা করে। মানে কি একটা দুরবস্থা বাংলাদেশে। তাহলে বাংলাদেশের মডেলদের প্রতি বাহিরের লোকজনের কি রকম একটা প্রতিক্রিয়া আসবে, সে তো একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি করছে অন্য যারা মডেল হিসেবে কাজ করে। তারপরে আবার ওই হেলেনা জাহাঙ্গীর যেই দেখাইলো, এই মহিলা মানে ওরে বাপরে বাপ, কি অবস্থা! সিস্টার হেলেনা, অভিনেত্রী হেলেনা, গায়ক হেলেনা, মানে আরো কত দোলনা। এরপরে শুনি সে চাঁদাবাজি করে, সে একটা শেষরা চোর।
এগুলো হচ্ছে মানে বিপদগামী মহিলা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় অবস্থান কইরা শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্র পর্যন্ত চলে আসে, এরপরে নমিনেশন চায় বসে থাকে। এবং মহিলার কত বড় সাহস, মহিলা চাঁদাবাজি করে, এই করে সেই করে, ঢাকার মেয়র হইতে চায়। যদি সত্যি সত্যি সে ঢাকার মেয়র হইতো তাহলে তো ঢাকার মেয়র নগর ভবন বেচা খায়া ফেলাইতো এই মহিলা। না হওয়া তো দোষের কিছু ছিল না, কারণ যেই পরিমাণ মন্ত্রী মিনিস্টারের বলয়ের মধ্যে ছিল ওই মহিলা, সে তো পা খাঁচারা উঠতেছিল। তাহলে এইরকম পরিস্থিতি হবে কেন? আমাদের দেশে যারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে তাদের উচিত যখন নেতাকর্মী নির্ধারণ করে তৃণমূল থেকে যারা রাজনীতি শিখে আসে, যাদের মোটামুটি শিষ্টাচার জানা আছে রাজনীতির প্রতি, তাদেরকে নেতা বানানো উচিত। রাজনীতি কিছুই বুঝলো না, বুঝলো না, মাঝখান দিয়ে আইসা মেকআপ মুকআপ মাইরা আইসা মিছিলে খাড়াইলো, ওই প্রোগ্রামে আইলো, মিডিয়া কয়টা সাংবাদিক দেয়া ছবি ছবি তুইলা, পরে সে বিশাল বড় নেত্রী হয়ে যায়, এরপরে দল বেচা খায়া ফেলায়। এরকম তো হওয়া উচিত না নারী নেত্রীদের। আমাদেরও তো অনেক আপুরা সাবেক এমপি ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং তারা রাজপথে রাজনীতি কইরা সংসদ পর্যন্ত নেতৃত্ব দিছে। কই তাদের তো এরকম বদনাম নাই? তো এইরকম আওয়ামী লীগে সব কি খালি মানে মাফিয়া ওই টানবাজারের মহিলা ধরে নিয়ে আসে? কদিন আগে পাপিয়া, ঝুপিয়া, কত কিছু অ্যারেস্ট হয়, আরও এগুলো বহুত আছে। এখন তো একটা দুইটা ধরা খাইছে যে পুলিশে লাগছে, এখন এই জন্য একজন আরেকজনের গার্লফ্রেন্ডে ধরাইয়া দিতেছে। এগুলো আরও হোক, প্রকৃতির বিচার শেখ হাসিনা বুঝবি তুই, ঠিক আছে? শোকের মাস না, শোকের মাস তো শুরু হয়েছে তোর এই যে মাদক সম্রাঙ্গিনী করে দিয়া, ঠিক আছে? কদিন পরে তোর কপালে দুঃখ আছে। তোর মন্ত্রীদের দেখা খাটের নিচে মাটের নিচে চেক করলে মাদক না, বড় বড় টাকার বস্তা পাওয়া যাবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের টাকা পয়সা সব চুরি করে যেগুলো বস্তা ভরে রাখছে এগুলো খুঁজে বের করা উচিত। ভালো থেকেন আপনারা। তোরা সব জয়ধ্বনি কর। ওয়াই আই সে দ্যাট, টেক এ লুক এট ইট। পিছনে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত বা ব্যাংক চোর, শেখ পরিবারের অন্যতম লুটপাটের মানে টাকার ম্যানেজার শেখ রেহানার, টিলিপ সিদ্দিকির মার আপনার অন্যতম ম্যানেজার, আর্থিক খাতের ম্যানেজার এস আলম। আপনারা জানেন গতকালকে এটা হচ্ছে ওল্ড নিউজ ডেট, মানে সাইপ্রাস গভর্নমেন্ট তার 8 বিলিয়ন ইউরোস অথবা 1,14,000 কোটি টাকা অথবা 1.9 ট্রিলিয়ন টাকা মানে সম্পদ বাজেয়াপ্ত করেছে বা জব্দ করেছে বা মানে ফ্রিজ করেছে বা ফ্রোজেন বাই দ্য সাইপ্রাস গভর্নমেন্ট। শুধু এইটা খবর না, এখন খবর হলো আরও গুড নিউজ আপনাদের জন্য। সেটা হলো এই যে ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই লুটপাটকারীরা সাইপ্রাস গভর্নমেন্ট থেকে পাসপোর্ট নিয়ে ইনভেস্ট করেছিল, মানে ইনভেস্ট করার মাধ্যমে পাসপোর্ট পাওয়া, সেইটা তো বন্ধ করেছে সাইপ্রাস গভর্নমেন্ট করেছে। অন টপ অফ ইট তারা বলছে, আমার পিছনে দেখেন, এটা হচ্ছে n.philenews আপনার সাইপ্রাসের, লুক এট দ্যাট, বলছে বাংলাদেশি টাইকুন উইথ সাইপ্রাস পাসপোর্ট ফেস অ্যাসেট ফ্রিজ অ্যান্ড জেল টার্ম। অর্থাৎ সাইপ্রাস গভর্নমেন্ট শুধু তার টাকা জব্দ করে মানে